তো হ্যালো বন্ধুরা, সবাই তো অবশ্য বুঝতে পারছো থাম্বনেলটা দেখে যে আমি কোথায় যাচ্ছি। পুরোপুরি সব রেডি, ড্রোন নিয়ে নিয়েছি, আমার সমস্ত অর্ডার নিয়ে নিয়েছি। দেখো ড্রোন নেওয়া কমপ্লিট। এপাশে হচ্ছে আমার ল্যাপটপ নিয়ে নিয়েছি, ব্যাগ নিয়ে নিয়েছি, সব কিছু পুরো রেডি। এর মধ্যে আছে গ্রোপও আছে, একটা ইলেকট্রিকের। তো আর যেখানে ট্রেন খাটাবো সেখানে তো কিছু পাবো না, তার জন্য একটা লাইটও নিয়ে নিয়েছি, খুব সুন্দর একটা লাইট। এই হচ্ছে টেন্ট। এবারে তো টেন্টে থাকার চিন্তাভাবনা আছে, টেন্ট আর সমস্ত ক্যামেরার ইকুইপমেন্ট আছে, এর মধ্যেই সব ব্যবস্থা রয়েছে। তো যাওয়া যাক, চলো গাড়ির কাছে যাই। আর এবারে কিন্তু অ্যাডভেঞ্চারটা খুব সুন্দরভাবে করতে চাই আমরা। আর সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো, যেটা তোমাদের কমেন্টে মনে হবে সেটা আমাদেরকে বলো, সেটা করার চেষ্টা করব। তাহলে চলো গাড়িতে গিয়ে দেখা হবে। বাড়ি থেকে বেরিয়ে এই 2 কিলোমিটারের পরে আমি নিয়ে নিলাম আমাদের বাইপাস, এখানেই সামনে পুরো একদম দেখতেই পাচ্ছ। আর এবার তো সোজা একদম কলকাতার দিকে চলে যাবো। এখান থেকে মাত্র পাটুলি 14 কিলোমিটার, তারপরে কলকাতা ঢুকে যাচ্ছি। আর কতক্ষণ বা লাগে দেখতে দেখতে পৌঁছে যাবো। 10 মিনিটের মধ্যে তো আমরা চলেই এসেছি এত দূরে। যাই বলো, এই যে রাতের বেলা বেরোনো বা ভোরের দিকে রাস্তা কিন্তু এতটাই খালি, সত্যি গাড়ি চালিয়ে খুব আরাম লাগে। তো যেহেতু রাতের বেলা যদি যাওয়া যেত না, রাতের বেলা কিন্তু গাড়ি চালিয়ে মজা। কিন্তু আমরা ঠিক করেছিলাম যে রাতে এই কারণেই যাব না, সেটা কারণ রাতের বেলা প্রবলেমটা হচ্ছে আমরা ড্রোন থেকে ভিউ নিতে পারবো না, বা রাস্তাঘাট খুব একটা ভালো দেখা যায় না। এই ধরনের বিভিন্ন রকম প্রবলেমের জন্য রাতের বেলা ভিডিও করে মজা পাওয়া যায় না। তো সেই কারণেই কিন্তু আমরা অ্যাকচুয়ালি ভোরের দিকে বেরিয়েছি, যাতে সকাল সকাল আমরা থাকে না, অতটা দেখা যায় না, গাড়ি দুমদাম পড়ে, এই সমস্যাগুলো কিন্তু খুবই হয়। তো সেই চিন্তা ভাবনা করেই কিন্তু এবারে রাতে বেরোলাম না। এখন পৌঁছে গেছি চিংড়িঘাটাতে। আর চিংড়িঘাটা মোড় দেখো, এখানে লেখা আছে সেক্টর 5 আছে। সেক্টর 5 কিলোমিটার, সল্টলেক 1 কিলোমিটার, আর এখান থেকে এয়ারপোর্ট হচ্ছে 13 কিলোমিটার। যেহেতু আমরা এয়ারপোর্ট থেকে বাঁ দিকের রাস্তাটা নেওয়ার পরে আমরা সোজা একটু আগিয়ে গিয়েই আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে নেবো। তো যেহেতু কল্যাণী এক্সপ্রেসওয়ে আমরা নেবো, কারণ কল্যাণী এক্সপ্রেসওয়ে এখন পুরোপুরি শুনেছি যে ঠিক হয়ে গেছে। তো কল্যাণী এক্সপ্রেসওয়েটাই নিয়ে যাওয়া যাক। ওখান থেকে সোজা গিয়ে ডান দিক মেরে বড়জাগলি হয়ে NH12 কিংবা NH34 যেটাই বলা হয় সেটাই ধরবো আমরা। দেখতে দেখতে এয়ারপোর্ট চলে এসেছি বন্ধুরা। তোমাদের দেখতে পাচ্ছ যে এই যে ব্রিজটা উঠে যাচ্ছে, এটা চলে যাচ্ছে কিন্তু এয়ারপোর্টে উঠে যাচ্ছে। আর আমরা চলে যাবো সোজা সামনের দিকে গিয়ে ডান হাতে নেবো। আর ডান হাতে যে রাস্তাটা চলে যাচ্ছে, ওই রাস্তাটা সোজা চলে যাচ্ছে হচ্ছে 2 নম্বরের দিক থেকে গিয়ে 2 নম্বরের কাছে একটা গেট করা হয়েছে, সেই দিক থেকেই বার হচ্ছে। তো আমরা সেই দিক থেকে যাবো, সামনের দিকে আর আগাবো না। এই যে ডান দিক, এই ডান দিকটা কিন্তু এয়ারপোর্ট, এই ডান দিকটা। এই বাঁ দিকে নিয়ে নিলাম। এবার এই রাস্তাটা সোজা সামনের দিকে আগিয়ে গিয়ে কল্যাণী এক্সপ্রেস নেবো ডান দিকে। সামনে থেকে আমাদেরকে ইউটার্ন নিয়ে আসতে হলো, কারণ হচ্ছে এই যে ব্রিজের কারণে এখানে রাস্তা বন্ধ আছে। আর এই আমরা বাঁ দিকে নিয়ে নিচ্ছি, এটাই হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে নিয়ে নিলাম। আর কল্যাণী এক্সপ্রেসওয়ের কিন্তু ব্রিজটা দেখছি চালু হয়ে গেছে, যেহেতু এর আগের বারে যখন গেছিলাম এই ব্রিজ কিন্তু চালু হয়নি। এখন দেখছি ব্রিজ কিন্তু কমপ্লিট। বাহ, পুরো ঝাঁচকচক করছে একদম রাস্তা। একটা নতুন আপডেট কিন্তু এই ব্রিজটা চালু হয়ে গেছে। কল্যাণী এক্সপ্রেস ধরার সময় যে ব্রিজটা পড়ে, সেই ব্রিজ কিন্তু চালু হয়ে গেছে। দেখি সামনে নিশ্চয়ই যে রাস্তাগুলো খারাপ ছিল সেগুলো মনে হচ্ছে হয়ে গেছে। দেখা যাক, সামনের দিকে আগালেই বুঝতে পারবো। ভোরের আলো নামছে আর কল্যাণী এক্সপ্রেসওয়ে কতটা সুন্দর লাগছে শুধু দেখো। এখন বাজে 5টা 7 আর এতটা সুন্দর লাগছে না, মানে হালকা হালকা জাস্ট লাইট আসছে।
আর এতটাই সুন্দর লাগছে যে সত্যি না দেখলে চোখে বোঝা যাবে না, খুব সুন্দর লাগছে সত্যি। আর পুরোটা কল্যাণী এক্সপ্রেস এই মুহূর্তে আমরা যতদূর পর্যন্ত যাচ্ছি এখনও পর্যন্ত রাস্তা কিন্তু একদম খুব সুন্দর হয়ে গেছে, পুরোটা কমপ্লিট হয়ে গেছে। আগে কিন্তু পুরো কমপ্লিট ছিল না, এখন কল্যাণী এক্সপ্রেস দেখতে পাচ্ছি পুরো কমপ্লিট রোড। তো আজকের যাত্রায় আমাদের প্রথম কল্যাণী এক্সপ্রেসওয়ে টোল এসে গেছে। দেখি এখানে টোলটা, এটাই আমাদের ফার্স্ট টোল কল্যাণী এক্সপ্রেসওয়ে। এখানে কিন্তু টোল কিন্তু কাটেনি, টোল এখনো চালু হয়নি মনে হচ্ছে। যাক, সকাল সকাল কিন্তু একটা টোল আমাদের বাঁচলো। আর কল্যাণী এক্সপ্রেসওয়ে যা করেছে সত্যি বাপরে, খুব সুন্দর একটা রোড বানিয়েছে। এরকম রোড যদি NH-12টা যদি পুরোপুরি থাকে তাহলে তো আর শিলিগুড়ি কোনো কথাই নেই, 8 ঘন্টার মধ্যে শিলিগুড়ি চলে যাওয়া যাবে, 7 থেকে 8 ঘন্টায় শিলিগুড়ি একদম সিওর চলে যাওয়া যাবে। কিন্তু NH-12 এর অবস্থা কিন্তু কিছু কিছু জায়গায় অনেক খারাপ আছে। আমরা যে ডান দিক মারতে হতো আমাদের বড় জাগুলি নেওয়ার জন্য, বাঁ দিক মেরে আমাদেরকে ফের ডান দিকে ব্রিজের নিচ থেকে যেতে হতো, কিন্তু এখন আর সেটা যেতে লাগছে না। আমাদের এখানে ব্রিজ চালুই হয়ে গেছে, কল্যাণী এক্সপ্রেসের যে ব্রিজটা যেটা NH-12 এর সঙ্গে কানেক্ট করছে সেটা কিন্তু চালু হয়ে গেছে। দেখো লেখা আছে ওপরে বড় জাগুলি। যেহেতু আমরা বড় জাগুলি যাবো, তা সেই কারণে আমরা এই ওপর দিকে উঠে চলে যাচ্ছি, এই বড় জাগুলি রোড ধরে নিলাম এটা। ব্রিজ কিন্তু এখনো পর্যন্ত শেষ হচ্ছে না, অনেক বড় ব্রিজ কিন্তু সত্যি, কিন্তু ব্রিজটা অনেকটাই বড়, যেটা বড় জায়গাগুলির দিকে যাচ্ছে ব্রিজটা অনেক বড়, কমসে কম মোটামুটি আমার হিসাবে 7 থেকে 8 কিলোমিটার হবে হয়তো, আমি বুঝতে পারছি না কতটা, কিন্তু আমার মনে হচ্ছে এরকম হবে। যেহেতু অনেকটা এসে গেছে তারপরেও দেখছি ব্রিজটা এখনো যেতেই আছে। এই এসে গেছি আমরা NH-12, এই NH-12 বা 34 যেটাই বলো, এই হচ্ছে বাঁ দিকে গেলে আমাদের NH-12 এ কানেক্ট হয়ে যাব। এই হচ্ছে বাঁ দিকে চলে এলাম আর এই উঠেই গেলাম NH-12 এ। দেখি NH-12 এর কি হাল সেটা তো দেখলে বোঝাই যাবে, এখন পর্যন্ত তো ঠিক দেখতে পাচ্ছি। NH-12 কতটা ভালো আছে কি আছে সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে, ভিডিওটা পুরোপুরি দেখো। NH-12 এর প্রথম টোল এসে গেছে আর আমাদের তো এটা দ্বিতীয় টোল, যেহেতু আমরা একটা টোল পার করে চলেই এসেছি। টোল কেটে নিল, কত টাকা কাটলো অবশ্যই ভিডিও শেষে বলে দেবো কত টাকা টোল কেটেছে। কৃষ্ণনগর আর বাকি আছে 30 কিলোমিটার এখান থেকে, আর অরুণাচল প্রদেশ বাকি আছে এখান থেকে 1300 কিলোমিটার। তো এতটুকু আসার পরে বাড়ি থেকে হয়তো 140 কিলোমিটার আমরা এখন পর্যন্ত এসেছি। মানে মনের মধ্যে যে আগ্রহটা কখন পৌঁছাবো, কখন আমরা পৌঁছাবো অরুণাচল প্রদেশ, সবে জার্নিং শুরু করেছি মাত্র 140 কিলোমিটার, এখন থেকে এরকম হচ্ছে। তো তোমাদের কেমন লাগছে, তোমাদের কেমন লাগছে বলবে তো? দারুণ দারুণ, এক্সিলেন্ট সত্যি, মানে মানে এত সুন্দর রাস্তা, মানে এর আগেও আমি যখন এসেছিলাম এই রাস্তা কিন্তু এতটা ভালো ছিল না, এর আগের বছরই আমি গিয়েছিলাম, তো রাস্তা একদমই ভালো ছিল না বলতে পারে। মানে টুকটা, মানে আমার তো যখন টোল দিচ্ছিলাম আমার খুব গায়ে লেগে যাচ্ছিল যে এই রাস্তাতে টোল নিচ্ছে আর এত খারাপ রাস্তা। NH-12 এর কথা বলছি, এতটাই খারাপ রাস্তা। যদি আমার এর আগে ভিডিও কেউ দেখে থাকো অবশ্যই একটু দেখো যে আমি ওখানে এগুলো বলেছিলাম।
মানে সত্যি এতটাই খারাপ রাস্তা, মানে 1 কিলোমিটার রাস্তা ওরা টোলের আগে আর পিছু ভালো করে রাখে আর বাকিটা খারাপ। তো এখন দেখতে পাচ্ছি রাস্তা কিন্তু অনেক তৈরি হয়ে গেছে পুরোপুরি, মানে এই পর্যন্ত আমি যা আসলাম 30 কিলোমিটার মতো, বেশ ভালোই রাস্তা। কৃষ্ণনগর পর্যন্ত দেখা যাক কি হয়। সবে তো একটা টোল পার করেছি, সেটা NH-12 ওপরে, আর কৃষ্ণনগরে তো টোল দিতেই লাগেনি, আগেই বললাম। দেখি সামনের দিকে যাওয়া যাক, কৃষ্ণনগরের দিকে ঢুকে পড়েছি আমরা। কৃষ্ণনগর, অরুণাচল প্রদেশের লঞ্চ জার্নি, এটা তো সবে শুরু। সামনে আরও কত কি আছে সেটা দেখো আর এক্সপ্লোর করো। সামনেই দেখতে পাচ্ছ ডালখোলা 336 কিলোমিটার, মালদা 210 কিলোমিটার, বহরমপুর 84 কিলোমিটার। আর কতটা বাকি? শিলিগুড়ি হয়তো 400 থেকে 450 কিলোমিটার বাকি হবে। তো এসেই গেছি কাছাকাছি। শিলিগুড়ি যেন ঠান্ডা হাওয়া আমাদের এখন থেকেই গায়ে লাগছে। উফ, শিলিগুড়ির নাম শুনলে না যখন যেন মনে হয়, শিলিগুড়িতে যখন ঢুকি সকাল 8টার সময় যখনই ঢুকি না, যখন মাউন্টেনটা হালকা করে সুন্দর সোনালি রঙের যখন বেরিয়ে আসে, ওটা দেখলেই মানুষের মন শান্তি, যে হ্যাঁ চলে এসেছি। শিলিগুড়ি আসা মানেই যেন মনে হয় হ্যাঁ চলে এসেছি। যাই হোক, আমরা কৃষ্ণনগর পার করেছি, কৃষ্ণনগর পার করে সামনের দিকে যাচ্ছি। আর এখন বাজে 7:18। আর এটা আমাদের 3 নম্বর টোল প্লাজা। এই টোল প্লাজাটার নাম হচ্ছে ন্যাশনাল হাইওয়ে কি আর্থার, এটা কিসের টোল প্লাজা আছে ভাই? কৃষ্ণনগর বহরমপুর হাইওয়ে লিমিটেড, মানে কৃষ্ণনগরের টোল প্লাজা আছে, কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা। দেবগ্রাম নদিয়া, মানে কৃষ্ণনগর যে টোল প্লাজা আছে, কৃষ্ণনগর বহরমপুর যে টোল প্লাজা, ওই টোল প্লাজাটা পার করার পরে বেশ কিছুটা খারাপ, মানে এখন পর্যন্ত আমি তো 1 কিলোমিটার মতো খারাপ পেয়েছি। তাই জন্য ভাবলাম একটু তোমাদেরকেও দেখাই, যেহেতু এখানে যে ব্রিজগুলো তৈরি হচ্ছে, এটা যানজট এলাকা আছে, সেই জন্য যে ব্রিজগুলো হাইওয়ে যে তৈরি হয় সেটার জন্য এগুলো এরকম কিন্তু বেশ 1-1.5 কিলোমিটার এই পর্যন্ত পেয়েছি। আগে কতটা হবে সেটা এখনও জানি না, তো দেখা যাক। আগে চলো দেখাই, আরও হলে আরও অবশ্যই আপডেট দেবো যে কতটা খারাপ আছে রাস্তা। ম্যাগি তৈরি করা হলো আর সাথে সাথেই ম্যাগি খাচ্ছি। টেস্টটা খুব সুন্দর হয়েছে। বাইরে খাবো না বলে তো চিন্তা ভাবনা করেছিলাম, যতক্ষণ পারবো চেষ্টা করব, নিজেরা রান্না করব, নিজেরা খাবো। তো এখানে খাওয়া দাওয়া করলাম, একটু সামান্য একটু ব্রেকফাস্ট করেছি। ব্রেকফাস্ট করে এই বেরিয়ে চলে যাচ্ছি আমরা। একটু হালকা ব্রেকফাস্ট করলাম। তো এখন বাজে সকাল 9:18 আর আমরা ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে বেরোলাম। কিন্তু আমরা এখনও পর্যন্ত বহরমপুর ঢুকতে পারিনি। বহরমপুর এখান থেকে এখনও 40 কিলোমিটার বাকি রয়েছে। আমরা অনেকটা লেট চলছি জানি, যেহেতু এখনও 400 কিলোমিটার শিলিগুড়ি। কী বা করা যাবে? ব্রেকফাস্ট করলাম, ডিম সেদ্ধ করলাম, ম্যাগি বানালাম, ম্যাগি বানিয়ে খেলাম। আর সোজা যাচ্ছি এবার বহরমপুরের দিকে আগিয়ে। এবারে একটু তাড়াতাড়ি করে গাড়িটা টানবো চিন্তা ভাবনা করেছি। আর তাছাড়া সারা রাত তো ঘুমাইনি, যেহেতু দেখেছি ভোরের দিকে যখনই বেরোনোর থাকে না, তো কখনো ঘুমই হয় না। তো সে কারণে ঘুম হয়নি, আর অতিরিক্ত ঘুম পাচ্ছিল। আমি আধা ঘন্টা মতো একটুখানি চোখ বন্ধ করে হালকা করে ঘুমালাম। ওনারা সব ম্যাগি ট্যাগি বানিয়েছে, বানানোর পরে একটু খাওয়া দাওয়া করলাম। খেয়ে আবার সামনের দিকে একটু আগাচ্ছি। দেখি বহরমপুর সিটি থেকে ভাবছি ঢুকতেও পারি, নাও ঢুকতে পারি, হয়তো ওখানে খাওয়া দাওয়া করবো, না তো বহরমপুর পার করে গিয়ে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে হালকা একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। সেটা ভাবছি রান্না করব না হোটেলে খাবো, সেটা এখনও চিন্তা ভাবনা করিনি। তো একটু পরেই দেখি কি করা যেতে পারে। চলো সাথে থাকো বন্ধুরা। ব্যারিকেড বাংলা, চারিদিকে ব্যারিকেড দেওয়া থাকলে আর গাড়ি কীভাবে চালাবো? গাড়ি চালানো খুবই মুশকিল ব্যাপার। দেখি বহরমপুর বাইপাস, ডালখোলার 261 কিলোমিটার আর মালদা 131 কিলোমিটার। দেখি মালদা 135 কিলোমিটার, মানে এখনও মালদা যেতে আমাদের সময় লাগবে 10টা। 135 কিলোমিটার মানে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগবে। মানে সময় লাগছে প্রায় 1টা বেজে যাবে মালদা যেতে। হয়ে যাবে, অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। তারপরে একটু ট্রেনে দেবো, হয়ে যাবে। এই যে ডান দিকে যে রাস্তা, বাঁ দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে তোমার বহরমপুর টাউনের দিকে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এইটা চলে যাচ্ছে হচ্ছে বহরমপুরের বাইপাস হয়ে সোজা বেরিয়ে চলে যাচ্ছি। আর এটা ধরে গেলেই এখান থেকে ডালখোলা মাত্র 250 কিলোমিটারের মতো পড়বে আরও এখান থেকে। বাইপাস রোডটা কেমন হবে এইদিকে এখন দেখি, কারণ এর আগের বারে কিন্তু বহরমপুরের যে বহরমপুরের বাইপাস কিন্তু অতটা ভালো ছিল না, মানে এর হাল কিন্তু অনেকটাই খারাপ ছিল। এখন কি হয় দেখা যাক রাস্তার কি পরিস্থিতি। রাতের বেলা গিয়েছিলাম এর আগে, তো মানে এতটাই গাড়ি আমার গাড্ডাই পড়েছিল, বুঝতে পারিনি। না বুঝতে পারাতে
তো এবারে আমার তো দিনের বেলা যেহেতু অসুবিধা অতটা হবে না, তো দেখেই যাব যে বহরমপুরের বাইপাসের অবস্থা কেমন, আর সেটা তোমাদেরকে একটু আপডেটও দিয়ে দেবো। বহরমপুর ফারাক্কা টোল প্লাজা এসে গেছি। এটা আমাদের 3 নম্বর টোল, সেটা হলো কি NH-12 3 নম্বর টোল। আর ওটা যদি ধরা যায় যে ওটাতে 4 নম্বর হয়ে যাবে, যদি আপনারা ওই কী বলে কল্যাণী এক্সপ্রেস ধরলে তাহলে 4 নম্বর টোল হয়ে যাচ্ছে। খারাপ রাস্তা তাও টোল দিতে হবে, ভালো রাস্তা তাও টোল দিতে হবে, কিছু করার নেই, কারণ যেহেতু রাস্তা তৈরি হচ্ছে এখন টোল দিতেই হবে। এখনও বাকি রয়েছে 40 কিলোমিটার ফারাক্কা, টাইমিং 11টা। কখন ফারাক্কা পৌঁছাবো মন যেন ব্যাকুলতা হয়ে পড়েছে। ফারাক্কা ব্রিজটা যেন পার করতে পারলে মনে হবে যে হ্যাঁ আমরা নর্থ বেঙ্গল ঢুকে গেছি। অ্যাকচুয়ালি ফারাক্কা ব্রিজটা একটা বর্ডারের মতো কাজ করে। ফারাক্কা ব্রিজ আসা মানেই মনে হয় যে সত্যি আমরা কিন্তু নর্থ বেঙ্গল যেন এসেই গেছি। তো যেহেতু আমরা গাড়ি একটু আস্তে চালাচ্ছি, তার জন্য একটু আস্তে আস্তে যাচ্ছি, আর কী বা হবে, লেট তো একটু হবেই, তাই না? তো চলো, কোনো অসুবিধা নেই, নিজেদের গাড়ি, কোনো চাপ নেই এখানে। যখন যেখানে মনে হবে সেখানেই থেকে যাব, সেখানেই রাত কাটাবো। এটাই তো অ্যাডভেঞ্চার, না কি বলো বন্ধুরা? অ্যাডভেঞ্চার তো এটাই, যখন যেখানে মনে হবে সেখানে থাকবো। কালিয়াচক এসেছি। কালিয়াচক আসার পরে যা জাম, বাপরে, পুরো একদম ফুললি জাম হয়ে রয়েছে। অলরেডি আমি 10 মিনিট দাঁড়িয়ে আছি, 10 মিনিট পরে ভিডিও স্টার্ট করলাম। প্রচুর জাম রয়েছে এখান থেকে এখনও পর্যন্ত ফারাক্কা 19 কিলোমিটার দেখাচ্ছে, কিন্তু যা জাম দেখছি এটা তাহলে কি ফারাক্কার জাম? না, ফারাক্কার জাম তো হতে পারে না। 19 কিলোমিটার কীভাবে ফারাক্কার জাম হতে পারে? এটা অন্য কিছু একটা জাম হবে, হয়তো সামনে কোনো মিটিং হচ্ছে বা মিছিল হতে পারে। যেহেতু আমরা এরকম 2-3খানা মিটিং সব পার করে আসছি, তো এই ধরনের কিছু হতে পারে। চলো একবার সামনে গিয়ে দেখা যাক, একটু আগিয়ে যাই দেখি পাশ থেকে। হ্যাঁ বন্ধুরা, তোমরা শুধু জামটা একবার দেখো। কি বলছিলাম না একটু আগে, জাম আছে কালিয়াচকে, যে জামটা, সেই জামটার অবস্থা দেখো। এই পাশটা দেখো, আমরা তো এই পাশ থেকে যেমন করে টেনে বেরিয়েছি, এই পাশটা জামটা দেখো, দেখতে পাচ্ছ কি পরিস্থিতি? তারপরে ফের আমাদের সামনেই জাম লেগে গেছে। ওপরবেলা জানে মিটিং আর মিছিল করে পুরো সর্বনাশ করে দিচ্ছে। পার্টি করে তো দেশটা সর্বনাশ হয়ে গেল, আর সাথে এখন তো রাস্তায় মিছিল আর মিটিল করে সর্বনাশ করে দিচ্ছে সব। কি আর করা যাবে, এই জামে আমাদের জীবনটা কেটে যাবে। চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। আমাদের গন্তব্য এখন তো শিলিগুড়ি পর্যন্ত, আমরা তো শিলিগুড়িতে যেতেই হবে, চাই রাত্রির 8টা বাজুক, 10টা বাজুক, আর চাই 12টা বাজুক, আমাদের গন্তব্য শিলিগুড়ি পর্যন্তই যাব। সব থেকে কম হলে এখন পর্যন্ত আমরা 15 কিলোমিটার জাম কাটিয়ে এসেছি, তাও এখন দেখতে পাচ্ছ তো বার লাইনে আছি, মানে অপোজিট সাইডে আছি, আর এখনো পর্যন্ত জাম। মানে আমি বলেছিলাম যে প্রায় 19 কিলোমিটার জাম হবে, তা আমার মনে হচ্ছে যা দেখছি সেটাই ঠিক হবে। হয়তো ফারাক্কা পর্যন্ত হয়তো জাম হতে পারে। তারপর শুনলাম লোকের মুখ থেকে এই জামটা আজকের গাড়ি না, এই জাম কাল থেকে লেগে আছে। কি কারণ কিছু বুঝতে পারছি না। এখন ফারাক্কা থেকে 1 কিলোমিটারও নয়, একটু 500 মিটার মতো আগে আছি, আর জামে পড়ে আছি প্রায় 2 ঘন্টা। এর আগে তো তোমরা সব দেখলে কতক্ষণ, কত কিলোমিটার, 19 কিলোমিটার জাম পার করে আমি কিন্তু এখানে এসেছি। ওবি কি 19 কিলোমিটার শুধু লরি দাঁড়িয়ে আছে, 19 কিলোমিটার, মানে এটা যা তো একটা ব্যাপার নয়, 19 কিলোমিটার শুধু লরি দাঁড়িয়ে আছে।
তো আমি যেহেতু বাস সাইড থেকে চলে এসেছি, আসার পরে ফারাক্কাতে ঢোকার আগে কি করলাম, আমি ফের আমার নিজের রাস্তায় পৌঁছালাম, নিজের রাস্তায় জায়গায় আসলাম যে সোজাভাবে এবার যাবো, পুলিশ বললে এদিক থেকে যাও। তো কী করব, এসে ফের জামে পড়ে গেছি, নাও ঠেলা বোঝো, 2 ঘন্টা হয়ে গেছে। কি হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। আলটিমেট একটাই জিনিস যা বোঝা গেছে যে জাম কিন্তু সামনে কোথাও কিচ্ছু নেই, যে কোনো একটা ব্যক্তির জন্য জাম বা কোনো একটা কিছুর জন্য কিছুই না, গিয়ে দেখছি হা করে দাঁড়িয়ে আছে লরিওয়ালাগুলো। বাট কী হয়েছে কিছুই বুঝতে পারছি না, শুধু বলছে মিটিং হচ্ছে, মিছিল হচ্ছে, ওপরওয়ালা জানে কি হচ্ছে। কি করব, হয়রানি। গরমও আজ পড়েছে, অতিরিক্ত গরমে প্রচুর কষ্ট হচ্ছে। বন্ধুরা, এত কষ্টের মধ্যে ভিডিওটা বানাচ্ছি, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো কিন্তু। অবশেষে ফারাক্কা ব্রিজ পার করলাম আর মালদা রোডটা নিলাম। মালদাটা পার করি, রায়গঞ্জের দিকে ফটাফট করে যেতে হবে। খাওয়া দাওয়া কিছু নেই, আগায় একটু রান্না করবো বলেছিলাম না, রান্না তো করতেই পারলো না। এখন ভাবছি হোটেলে খেয়ে নিতে হবে, এছাড়া উপায় নেই। রান্না করলে আজকে আমরা শিলিগুড়িতে পৌঁছাতে পারবো না। আমরা এসে গেছি আমাদের 5 নম্বর টোল প্লাজা, ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। এটা আমাদের কিন্তু আজকেকার 5 নম্বর টোল প্লাজা। মালদা কালিয়াচকে যাও, কিন্তু খাওয়া দাওয়া করে নেওয়া যাক। খাওয়া দাওয়া একদম হয়নি টোটালি, রোদ্দুর প্রচুর। আর হোটেলে একটু খাওয়া দাওয়া করে নিই, যেহেতু সারাদিন কিছু খাওয়া দাওয়া করা নেই, তার জন্য দেখি একটা ঠিকঠাক যদি হোটেল পাই তো খাওয়া দাওয়া করে নেবো। সেই জন্য মালদা কালিয়াচকে নেমে বললাম। আজকের খাবারে দুপুরে নিয়ে নিলাম বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, সব 1 প্লেট করে নিয়েছি। আর যেহেতু রান্না করে বলেছিলাম না খাবো, তো রান্না করে খাওয়া তো সম্ভব হলো না। যদি বলো কেন, যে পুরোপুরি জামে পড়লাম, জামে পড়ে তো পুরো বেকার হয়ে গেল দিনটা আজকের। যার জন্য চিন্তা ভাবনা করলাম যে রান্না না করে আমরা আজকে হোটেলে খেয়ে নিই। তো এখানে কালিয়াচকে দাঁড়ালাম, দাঁড়িয়ে আমরা হোটেলে খাওয়া দাওয়া করে নিচ্ছি। তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, এবার তাহলে যাওয়া যাক সামনের দিকে এগিয়ে। চলো যাই তাহলে। এসে পৌঁছেছি মালদা থেকে 20 কিলোমিটার দূরের দিকে আছি একটা পাম্পে। আর কি বলবো, এতটা গরম, গাড়ি চালাতে ভালো লাগছে না, প্রচণ্ড গরম। তো এই পাম্পে চিন্তা ভাবনা করলাম, পাম্পে এসে একটুখানি ভালো করে ফ্রেশ হলাম, ওয়াশ করলাম, জল টলগুলো ভরলাম। আর এখান থেকে পেট্রোল নেবো, পেট্রোল নিয়ে সোজা বেরোবো। আবার কটার সময় শিলিগুড়ি পৌঁছাবো নিজেই বলতে পারছি না, বুঝতে পারছি না। পাম্পটা খুব সুন্দর একটা মানে জায়গার মধ্যে আছে, যেহেতু এখানে হালকা ঠান্ডা ভাব আছে, চারদিকে গাছপালা আছে। গাড়িটা লাগিয়ে ভালো একটু রেস্ট করি, আর ভালো লাগছে না বাপরে। চলো তাহলে ফের যাওয়া যাক নাকি। পেট্রোল ভরা কমপ্লিট হয়ে গেছে, আর পেট্রোল পাম্প থেকে বেরিয়ে পড়ি। তাহলে সোজা রওনা দিয়ে, অনেকটাই লেট হয়ে গেছে যেহেতু, তাড়াতাড়ি বেরিয়ে চলে যাই তাড়াতাড়ি। আর অনেক রাস্তা বাকি। তো এখন রায়গঞ্জের কাছাকাছি এসে গেছি, আর এখন বাজে হচ্ছে বিকাল 5টা। আর রায়গঞ্জ থেকে শিলিগুড়ি এখনও মনে হয় ঘন্টা 3-4 লাগবে। যাই হোক, টাইম তো লাগবে। তাছাড়া তো এখনও প্রতিদিন এরকম গাড়ি চালাতে হবে না। তো আমরা ভাবছিলাম তো একবারেই চলে যেতাম, মানে কমসে কম গুয়াহাটি পর্যন্ত ট্রেনে দিতাম আজকে রাত্রে ড্রাইভ করে। কারণ যেহেতু প্রতিদিনই এখন গাড়ি চালাবো, যেহেতু আমরা যাবো হচ্ছে ধরো আমাদের টোল কাটার সময় লাগলো না, বাকিগুলো এত সময় কেন লাগছে সেটাই বলা যাবে। রায়গঞ্জ পেরিয়েছি, রায়গঞ্জ পেরিয়ে এই হাইওয়ের পাশে একটু দাঁড়ালাম, ভাবলাম একটু চা খাবো। তো ওনাদেরকে ভাইদেরকে বললাম যে একটু চা বানাও, তো ওনারা চা বানাচ্ছে। এই হচ্ছে চা বানাচ্ছে, দেখো চলছে, আস্তে আস্তে চা বানাবে এক্ষুনি। আরে চা তৈরি হচ্ছে, আর আমি এপাশে তোমাদেরকে একটা ওপর থেকে শট দেখাচ্ছি। দেখো ড্রোন শট একটা দিন, একটু পাখির চোখে দেখো যে এখানে এত ধান গাছ হয়েছে, ধান গাছটা এত সুন্দর লাগছে, সেটাই ভাবছিলাম তোমাদেরকে একটু দেখাবো। আর সেটা কিন্তু একটু দেখাচ্ছি, দেখো।
শিলিগুড়ি ঢোকার ঠিক 50 কিলোমিটার আগে একটি চা বাগান পেয়েছি, আর সেই চা বাগানে একটু ঢুকেছি। সেখানে ঢুকলাম, ঢুকে এখানে কিছু লোকের সাথে কথা বলবো। চলো লোকগুলোর সাথে কথা বলে তোমাদেরকে বলছি যে ওনাদের জীবনের কি হিস্ট্রি, কত টাকায় ওনারা চালাচ্ছে, ওনাদের সংসার চালাচ্ছে, কিভাবে চালাচ্ছে, সেই সব বিষয়ে একটু কথা বলবো। চলো যাওয়া যাক ওদের সাথে কথা বলবো। তাহলে তোমরা কি চায়ের বাগানে কাজ করো? তো হ্যাঁ, চা বাগানে কাজ করি। কত করে রোজ পাও? কত টাকা রোজ দেয় পয়সা? 40 টাকা। 240 টাকা হাজিরা দেয়। ও, মোটামুটি সারাদিন কটা থেকে কটা পর্যন্ত ডিউটি? মানে সকাল 7টা থেকে 12টা, সকাল 12টা থেকে আবার ফের আবার 5টা। মানে 2 ডেলি হয়ে গেল ওটা। 2 ডেলি মানে 500 টাকা পাচ্ছ? না না, ওই 240 টাকায়। মানে সকাল 7টা থেকে বিকাল 5টা। বিকাল 5টা পর্যন্ত, মাঝখানে কতক্ষণ টিফিন টাইম? 2 ঘন্টা টাইম দেয়। 12টায় 12টা টাইম দেয়, 2টা ফের আবার জয়েন হতে হয়। আচ্ছা, তাতে 250 টাকা? হ্যাঁ, এতে ঘর সংসার চলে? কোনো রকম চলে আর কি, কোনো রকম চলে। পাল্টে করে কি অবস্থা বুঝতে পারছো তো তোমরা, যে মাত্র 250 টাকাতে এনারা কিন্তু এনাদের সংসার চালাচ্ছে। আর এই যে এত বড় বড় চায়ের বাগান দেখতে পাচ্ছ, সারাদিন এই পোড়া রোদ্রে সারাটা দিন কিন্তু এখানে কাজ করছে এনারা। মানে একটা জিনিস ভেবে দেখো যে 250 টাকাতে আমরা প্রতিদিন হাজার হাজার টাকা ইনকাম করেও আমাদেরকে তবুও দুঃখ। আর তাহলে এরা 250 টাকায় কিভাবে চলে একটু চিন্তা করো। মানে সবজি আনিতে আমার মানে ভাবতে গেলে আমাদের চালের পয়সা হয় না। আচ্ছা। আর যদি চাল কিনি তাহলে সবজির পয়সা হয় না। এরকম করে আমাকে চালাতে হবে সংসার। দেখো, আর আমরা এতটা ঠিকভাবে থেকেও আমাদের তবুও এত অভাব। আর এনাদের অবস্থা চিন্তা করো কি হবে, 250 টাকাতে দিন চালিয়ে নিচ্ছে। হ্যাঁ, চিন্তা করো। না চলে কি করব, কষ্ট চালাতে হয়। প্রশাসনকে অবশ্যই এই বিষয়টা দেখা দরকার যে মাত্র 200-250 টাকাতে এখানে সারা বছরে পড়তে লাগে একটা বছর শাড়ি। দেখো, চিন্তা করেছো সারা বছর ধরে একটা নাকি শাড়ি পরছে এখানটায়। চিন্তা করো, এই সব দেখতে পাচ্ছ তো এখানকারই সব কিছু নাই। কি অবস্থা। বাগানে খাটি, তারপরে আমাদের খাওয়া হয়। তো আমি শুধু এটুকুই বলবো যে প্রশাসনকে অ্যাকচুয়ালি কিন্তু এনাদেরকে রোজটা অবশ্যই বাড়ানো দরকার। মানে যেভাবে এখন যেভাবে বাজার দর, সেই হিসাবে কিন্তু এগুলো কিন্তু চলে না, সেই হিসাবে এই রোজ কিন্তু চলে না। আমরা ফুলবাড়ির রাস্তা নিয়ে নিয়েছি, যেহেতু আমরা তো যাবো অরুণাচল। তো আমরা শিলিগুড়ির মাঝখানে গিয়ে কি করব, তাই জন্য ফুলবাড়ির ফ্লাইওভার নিয়ে নিলাম। এখান থেকে 20 কিলোমিটার এখনো ফুলবাড়ি। ফুলবাড়ি ঢোকার বেশ 5 কিলোমিটার 7 কিলোমিটার আগে এতটাই খারাপ রাস্তা, দেখতে পাচ্ছ তো রাস্তার কন্ডিশন। সামনে যে লরিটা কতখানি ধুলো আছে, গাড়ির অবস্থা পুরোপুরি খারাপ। এমনি অবস্থা খারাপই ছিল, তাছাড়া তো এর পেছন গিয়ে আমার হাল খুবই খারাপ হয়ে গেছে। আর এখানে রাস্তা নেই বললেই চলে, শুধু হালকা হালকা ইট কংক্রিট পড়ে আছে, কোনো রাস্তা নেই। মনে হচ্ছে রাস্তাটা খোদাই করেছে। হ্যাঁ, একদম ঠিক, রাস্তা খোদাই করেছে, নতুন করে করবে মনে হয়। তা অবস্থা খুবই খারাপ। বাপরে, কত উঁচু নিচু, বুঝতে পারছো তো। চলো, শিলিগুড়িতে পৌঁছেই গেলাম। আমরা ফুলবাড়িতে থাকবো আজকে। এখন বেজে গেল 9:30। আর চলো আজকে একটা হোটেল নিই এখানে কোথাও। আমরা যেহেতু হোটেল তো বুক করে রাখিনি, এখানে একটা হোটেল নিই। আর হোটেল নিয়ে দেখাচ্ছি কেমন হোটেল, কি নিল, কত টাকা রেন্ট নিয়েছে, সব দেখাবো, ঠিক আছে। আমরা হচ্ছে এই হোটেলটাতে বুকিং করলাম, হোটেল গোলাপ লজ। আর এখানেই পার্কিং করে দিলাম সামনে একদম। আর সামনে রিসেপশন। রুমের রেট খুবই কম আছে যেহেতু এটা লজ রয়েছে। আর ভিতরে গিয়ে বাকিটা দেখাচ্ছে। সস্তায় রুম নিতে গেলে হেঁটে হেঁটে একটু ওপরে উঠতে হবে। মাত্র 500 টাকায় রুম, যেহেতু গরিবের ঘর, আর কি বলবো।
500 টাকায় রুম নিয়েছি, 2টো রুম নিয়েছি 1000 টাকা দিয়ে। চলো রুমটা তোমাদেরকে দেখাই। আর এই চলে এলাম 4 তলাতে, 500 টাকার রুম, সুইচ বোর্ড, গুড নাইট, একটা মাত্র লাইট দিয়েছে, একটা ফ্যান আছে, উইন্ডো আছে আর ডবল বেডের খাট আছে। 500 টাকার রুমে আর কি দেবে। এই কোমর দিয়েছে, এই ফ্লাশ, এখানে দেখতেই পাচ্ছ 2-in-1 জল আছে এবং গিজারের ব্যবস্থা আছে, ওপরে একটা শাওয়ার। আর এই হচ্ছে বাথরুমের গেট আপ। 500 টাকার মধ্যে এর থেকে ভালো আর কিছু পাওয়া যাবে না বন্ধুরা, আসলে অবশ্যই যোগাযোগ করে নিও। ফোন নাম্বার আমি নিচে দিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, কলকাতা টু শিলিগুড়ি পর্যন্ত এপিসোডটা এখানেই শেষ করছি। সেকেন্ড এপিসোড শিলিগুড়ি থেকে গুয়াহাটির দিকে করছি, মানে 2 নম্বর এপিসোড। আর এখন পর্যন্ত গাড়িতে যেটা বলেই দিয়েছিলাম, পেট্রোল লেগেছে 4000 টাকার, আর টোল ট্যাক্স লেগেছে 970 টাকা, টোল ট্যাক্স লেগে গেছে। তাহলে এপিসোডটা এখানেই শেষ করলাম। নেক্সট এপিসোড আমরা শিলিগুড়ি টু গুয়াহাটি করছি। আর ভিডিওটাকে লাইক করো, আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তাহলে বন্ধুরা চলো, আবার দেখা হবে সেকেন্ড এপিসোডে। টাটা।